করছো? So can you see the screen, the slide? জি স্যার, দেখা যাচ্ছে। Okay, so today is our first class on textile and apparel merchandising. Earlier, I have taken a class of 48 TM batch, cost management for yarn, fabric, and weight, right? ইয়েস। Previously, in three level three term one. Okay, so it's a textile apparel merchandising. So our first chapter will be take specs, and sampling. So hopefully I will take the offline classes from next week or so on. Okay. So what is the take specs and specs? আমরা টেক বলতে কি বুঝি বা স্পেক বলতে কি বুঝি? এখন তার আগে আমাদেরকে ভালো ছিল যদি আমরা মার্চেন্ডাইজিং নিয়ে কিছু জেনে আসতাম। আই থিঙ্ক ক্লাস শুরু হয়নি, তাই তো? পার্ট এ ক্লাস শুরু হয়েছে কি হয়নি? সো আমি পার্ট বিটা নিচ্ছি, শায়েখ মুনির স্যার পার্ট এ নিবেন। ওকে, সো আমি টেকনিক্যাল ডিটেলসটা বেশি পড়াবো, শাহেদ মুনির স্যার থিওরিটা বেশি পড়াবে। সো বেসিক মার্চেন্ডাইজিং বলতে কি বুঝি, কারো কোনো আইডিয়া আছে? অ্যাকাউন্টিং কিছু করানোর কথা, লাইক টের স্টুডেন্ট লাস্ট সেমিস্টারে পড়েছো, হোয়াট ইজ মার্চেন্ডাইজিং? এনিওয়ান? So merchandising means any manufacturing or not? Anyone? What does the merchandiser do? They are producing product, manufacturing products, or just they just buy the final product and sell to the other people. কোনো আইডিয়া নেই? সো মার্চেন্ডাইজিং বলতে আসলে কোনো কিছু প্রোডাকশন বোঝায় না। আমরা যেটা ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং বুঝি যে আমাদের সিনিয়ররা বা বড় কোনো ভাই তারা কাজ করে, তারা প্রোডাকশনে মানে ফ্যাক্টরিতে বসেই কাজ করে। বাট মার্চেন্ডাইজারের কাজ কিন্তু কোনো প্রোডাকশনে না, বাট তার প্রোডাক্ট নিয়ে কাজ করে। তাই ইনিশিয়ালি মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং একসাথে বলা হয়। বায়ার কমিউনিকেশন মানে সে ফ্যাক্টরি রিপ্রেজেন্টেটিভ হিসেবে বায়ারের সাথে কাজ করে। তার কাজটা মেইনলি হয় ডেভেলপমেন্টে, মানে যখন বায়ার কোনো একটা প্রোডাক্ট করতে দেয় আমাকে, তখন থেকে তার কাজ শুরু হয়। তো তার মধ্যে প্রাইস নেগোসিয়েশন, কস্টিং থাকবে এর মধ্যে। তো স্যাম্পল ডেভেলপমেন্ট করার শুরু থেকে একদম প্রোডাকশনের শেষ পর্যন্ত তাকে ফলো আপ রাখতে হয়। মানে মার্চেন্ডাইজার ক্লোজলি প্রোডাক্ট ডেভেলপমেন্টটা দেখে, বাট প্রোডাকশনটা মার্চেন্ডাইজার ডিউটি না, ওটা প্রোডাকশন ডিপার্টমেন্টের কাজ। বা কাজটাকে আগে থেকে গুছিয়ে দেওয়া, মানে একটা প্রি ম্যাচুর থেকে ম্যাচুরিটির মধ্যে আনাই হচ্ছে মার্চেন্ডাইজার জব। ওকে, সো টেক প্যাক বা স্পেক্স বলতে কি বুঝবো? টেক প্যাক একটা শর্ট ফর্ম, এটাকে বড় পেলে বলা হয় টেকনিক্যাল প্যাকেজ। দ্যাট মিনস টেক ফর টেকনিক্যাল অ্যান্ড পি ফর প্যাকেজ। আর স্পেক্স মানে হচ্ছে স্পেসিফিকেশন শিট। আচ্ছা, তো এই টেকনিক্যাল প্যাকেজ বলতে আমরা কি বুঝবো? যে আমরা যে প্রোডাক্টটা বানাবো বা প্রোডাক্টটা প্রোডাকশনে ফাইনালে যাবো, বায়ারকে দিব, এই প্রোডাক্টের অল দ্য টেকনিক্যাল ডিটেলস শুড বি এনক্লোজড, শুড বি প্রোভাইডেড ইন এ ডকুমেন্ট। ওকে, মানে বায়ার কি চাচ্ছে, বায়ার যে আমাকে মুখে মুখে বলে যে আমার এমন একটা প্রোডাক্ট দরকার, এটা এমন সাইজ হবে, এটা এমন কালার হবে, তা তুমি সেটা করতে পারবা যদি প্রপারলি সে লিখে না দেয়, ভার্বালি বললে? আর আদারওয়াইজ যদি আমি নিজে, এটা তো নিজে মন গড়া কোনো কাজ না। বাইরে স্পেসিফিকলি বলে দিবে আমার এই ধরনের প্রোডাক্ট চাই, এই ডিজাইন, এই স্টাইলের, মেজারমেন্ট এমন হতে হবে, তা কালারটা এমন হবে, এটা কি অল ওভার প্রিন্ট হবে নাকি সলিড প্রিন্ট হবে, এটা পুরো ডিটেলসটা। এবং এটা শুধু প্রোডাকশনের না, প্যাকেজিং কেমন হবে, কোন ট্রিমস থাকবে, কোন অ্যাক্সেসরিজ থাকবে, এটাও বাইরে আমাকে বলে দিবে। ওকে, দেখো টেকনিক্যাল প্যাকেজ সেট অফ ডকুমেন্টস ক্রিয়েটেড বাই প্রোডাক্ট ডিজাইনার, টেকনিক্যাল ডিজাইনার, প্যাটার্ন মেকার অর প্রোডাক্ট ডেভেলপার। মানে এই সবাইকে মিলে করতে হয়। দেখো যখন একটা প্রোডাক্ট আমি ডিজাইন করি, শুধুমাত্র প্রোডাক্টের আউটলুকটা তো ম্যাটার করে না, এখানে প্রোডাক্টটা কি ম্যাটেরিয়াল তৈরি হবে, ফেব্রিকেশনটা কি হবে, তার জিএসএম কেমন হবে, সবই কিন্তু ম্যাটার করে। সো একটা ফ্যাশন ডিজাইনার শুধু প্রোডাক্টটা একটা আউটলেট বা একটা এআই ডিজাইন করলেই হবে না, এটাকে প্রপারলি ফিজিক্যাল ফিজিক্যাল ফর্মে আনতে হলে আমাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে, টেকনিক্যাল টিম, প্যাটার্ন মেকার, সবাইকে নিয়ে। ইটস অলসো কল্ড স্পেক্স, কি বললাম, সরি, স্পেসিফিকেশন শিট। তার মানে এখানে সকল ধরনের আমার যেগুলো ইনফরমেশন দরকার সবগুলো টেক প্যাকে থাকতে হবে।
ওকে, বলা হয় যে কোনো কমপ্লিট টেক প্যাক ছাড়া কোনো ফ্যাক্টরি বা কোনো মার্চেন্ট উচিত না কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা। মাঝে মাঝে দেখা যায় বায়াররা প্রোডাক্টের ডিটেলস দেয় কিন্তু প্যাকেজিংটা অফ রাখে, বা বলে টিবিসি মানে টু বি কন্টিনিউড, বা টিবিএ বা টু বি অ্যাফার্ম, টু বি কনফার্ম বলে, কিন্তু ওই শুরুটা দিয়ে দেয়, মানে স্টাইলিশটা দিয়ে দেয়। এটা দিয়ে ডেভেলপ করা যায়, বাট এটা উচিত না, ভালো প্র্যাকটিস না যে প্রপারলি একটা ডকুমেন্ট ফর্ম ছাড়া আমরা কোনো কাজ করব। দেখো, তো কম্পোনেন্টস ইন ডকুমেন্ট টেক প্যাক মানে কি কি থাকা লাগবে টেক প্যাকে, একটা আইডিয়াল টেক প্যাকের মধ্যে কি কি ইনফো থাকতে হবে। নাম্বার ওয়ান, ফ্ল্যাট স্কেচ। যে প্রোডাক্টটা তুমি আলটিমেট তৈরি করবা বা যে প্রোডাক্টটা বাইরের কাছ থেকে নিবে, এটা একটা স্কেচ থাকতে হবে। স্কেচ বলতে কি, আমি একটা 2D প্রিন্টের কোনো একটা কাগজের মধ্যে আমি কি বলে এটাকে কালার প্রিন্ট একটা ছবি দিলাম প্রোডাক্টে। এখন তো অ্যাডভান্স যুগ, এখন এআই দিয়ে তৈরি করা যায়, ডিজাইনার তৈরি করতে পারে, মানে প্রোডাক্টটার আউটলুকটা কেমন আসবে এটা প্রপারলি একটা স্কেচে থাকতে হবে। এবং এটা কালার থাকলে আরো ভালো, কালার ছাড়াও অনেকে করে। দেন কালার কম্বো ডিটেলস। হোয়াট ইজ কালার কম্বো? কম্বো মানে হচ্ছে মিক্স আপ। এখন অনেক সময় দেখা যায় বায়াররা একটা সিঙ্গেল প্রোডাক্ট না নিয়ে একই ধরনের মানে একই স্টাইলের কয়েকটা কালারের প্রোডাক্ট নেয়। সেই সবগুলো কালার, যে কটা কালার বায়ার লাগবে সবগুলো কালারের স্কেচ একসাথে বায়ার দিয়ে দিবে সহজে ভিজুয়াল করার জন্য। এই সবগুলোকে মিলে বলা হয় কালার কম্বো। আচ্ছা, কালার নিয়ে আর কথা যেটা পরে আসতেছি। এবার দেখো কনস্ট্রাকশন ডিটেলস। আমি তৈরি করবো, এটার ফেব্রিক্স কেমন হবে, তার ট্রিমস কেমন হবে, তার অ্যাক্সেসরিজ গুলো কেমন হবে, এটা বাইরে আমাকে বলে দিবে। দেন স্যাম্পল সাইজ এন্ড পয়েন্ট অফ মেজারমেন্ট। স্যাম্পল সাইজ কোনটা বলবো আর পিওএম কোনটাকে বলবো? পিওএমটা হচ্ছে আমরা যখন কোনো দর্জির কাছে যাই, এখন তো সবাই যাই না বলতে গেলে, আমরা আমরা এখন রেডিমেড প্রোডাক্ট কিনি, বাট যখন আগে ছোটবেলায় যেতাম দর্জির কাছে গেলে, দর্জি কি করতো, আমাদের একটা বডি মাপ নিত না বিভিন্ন পয়েন্ট থেকে, আমাদের শোল্ডার কত সেম হবে, আর্ম হোল কত সেম হবে, লেন্থ কত, চেস্ট কত, মাপ নিত আমাদের কাছ থেকে নাকি? মনে পড়ে কারো? ওইগুলো হচ্ছে পয়েন্ট অফ মেজারমেন্টস। আমি কোন কোন পয়েন্টে মাপ দিব বা কোন কোনগুলো আমার বেশি কি মেজারমেন্ট পয়েন্ট, ওগুলো বাইরে আমাকে বলে দিবে উইথ মেজারমেন্ট সহ। মানে একটা হয়তো আমার সে সিএম এ বললো বা ইঞ্চিতে বললো, আমাকে বলে দিবে যাতে আমি প্রোডাক্টটা সহজে মেজার করে তাকে পাঠাতে পারি। এখন দেখো স্যাম্পলেস কোনটা, আমরা যখন বাইরের প্রোডাক্ট করবো অবশ্যই আমরা এক্সেল এর প্রোডাক্ট বানাবো না, মানে শুধু লার্জ বা এক্সেল তো না, আমাদের একটু মিডিয়াম পাঁচ সাইজ বানাতে হবে, মানে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল। এখন এই সবগুলোর মধ্যে স্যাম্পল সাইজ কোনটা, এটা আমাকে বাইরে বলে দিই। স্যাম্পল সাইজের কাজ কি? এখন আমি যখন ইনিশিয়ালি ডেভেলপ করবো প্রোডাক্টটা, অবশ্যই আমি সব সাইজ বানাবো না। আমি যখন একটা সাইজ বানাবো, কারণ তখনও বায়ার অর্ডার কখনো করেনি বা ডেভেলপমেন্টটা হয়নি, ওই স্পেসিফিক সাইজটা হচ্ছে স্যাম্পল সাইজ। সে মনে করো মিডিয়ামটা আমাকে বাইরে দিলে এক্স স্মল, স্মল, মিডিয়াম, লার্জ এন্ড এক্স লার্জ। তার মধ্যে কমন কোনটা হচ্ছে, মিডল কোনটা, মিডিয়ামটা। তার মানে এটা বাইরে বলবে এটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ। যতগুলো স্যাম্পল তুমি বানাবা এই সবগুলো মিডিয়ামে হবে, তার বাকি গেলে আমরা সবগুলো তো বানাবোই। এরপরে আসো মেজারমেন্ট স্পেক্স। এইখানে বলা হচ্ছে কোনটা, যে আমাকে প্রপারলি মেজারমেন্ট স্পেক দিবে। এখানে সব সাইজ গ্রেডিং, গ্রেডিং কোনটা বলবো? গ্রেডিং জানি আমরা, সাইজ গ্রেডিং কোনটা? ইন্টারেক্ট না করলে কথা বলা ক্লাস করা যাবে? 141 জন ক্লাস থেকে কথা বলে না কেউ। সাইজ গ্রেডিং বলতে বুঝে কিছু? অ্যাপারেলে পড়ার কথা, অ্যাপারেল টু পড়েছো না, অ্যাপারেল 1 2? সাইজ গ্রেডিং হচ্ছে কতগুলো সাইজের প্রোডাক্ট বায়ার নিবে, প্রতিটা একটা গ্রেডিং, এবং তা হচ্ছে আমার এক সাইজ থেকে আরেক সাইজে পার্থক্য কতটুকু আছে। সেই স্মলের যে মাপটা 26 সিএম মনে করো, মিডিয়ামে কি তাই থাকবে না? মিডিয়ামে +2 সিএম হবে বা +3 সিএম হবে। আবার লেন্থও বাড়বে, চেস্টও বাড়বে, এগুলো হচ্ছে গ্রেডিং, মানে রেশিও যে কত হারে এগুলা বাড়তেছে। আর অ্যালাউন্সটা কোনটা হবে? এখন যেহেতু আমরা হাতের কাজ করব, যেটা আমার হ্যান্ডমেড স্টিচিং, এখানে অবশ্যই আমার অ্যাকুরেট মেজারমেন্ট নাও আসতে পারে। যেহেতু এটা ওয়ার্কার ফিজিক্যালি কাজ করে, কোন জায়গায় টেনশন বেশি পড়লো বা কোন জায়গায় একটু সে এটা কি বলে এটাকে, একটু কন্ট্রাক্ট করে ফেললো, ছোট হয়ে গেল। বাট এখানে একটা বাইরে অ্যালাউন্স দিয়ে দেয় যে আমার স্টিচ করার পর, রেডি করার পরে কোথাও কোনো পয়েন্টে আমাকে ½ সিএম অ্যালাউন্স দেয়, কোনো পয়েন্টে 1 সিএম। মানে কি 1 সিএম অ্যালাউন্স মানে হচ্ছে আমাকে যদি 26 সিএম বলে, 27 সিএম অ্যাকসেপ্টেবল, 25 অ্যাকসেপ্টেবল, কিন্তু 28 কিন্তু পসিবল না। এই জন্য বলা হয় প্লাস, এটা দেওয়া থাকে +-1 সিএম। এটা মানে হচ্ছে এই 1 সিএম এর মধ্যে আপ ডাউন করলেও চলবে, এই 1 সিএম মাপটা আমাকে বাইরে বলে দিবে। দেন থাকবে স্টিচ এন্ড সিম ডিটেলস, মানে কি ধরনের স্টিচ এখানে দেওয়া হবে, আর সিম গুলো মানে আমি যখন স্টিচ করার জন্য ফোল্ড করি কাপড়ের জয়েন্ট গুলাকে, এই জয়েন্ট গুলো কেমন থাকবে, এবং স্টিচ টাইপ কোনটা, কোথায় ওভারলক, কোথায় ফ্ল্যাট লক, কোথায় আমার প্লেন মেশিনটাকে আমাকে বাইরে বলবে।
দেন লেভেল ডিটেলস, সেখানে কি কি লেভেল থাকবে, কেয়ার লেভেল, সাইজ লেভেল, এগুলো পড়াবো আমরা। মাইন্ড লেভেল বলে এতে বলে দিবে। এবং আদার সব ট্রিজ অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং ডিটেলস, মানে যদি হ্যাঙ্গার থাকে হ্যাঙ্গারের ডিজাইন কেমন হবে, হ্যাঙ্গারের ম্যাটেরিয়াল কেমন হবে, এবং আমি যে পলি ব্যাগটা ইউজ করি পলি ব্যাগের ধরন কেমন হবে, এটা গেজ কত হবে, এবং কার্টুন যেটা আমরা ফাইনালি শিপমেন্ট করব, কার্টুনের ওয়েট এবং সাইজ, এটা আমাকে বায়ার বলে দিবে। এক কথায় একটা প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দরকার আমার সবগুলো ইনফো এটা প্যাকে থাকতে হবে। বুঝতে পারছি? জি স্যার। দেখো, 8 মেজর বেনিফিটস অফ গেটিং এ কমপ্লিট টেক প্যাক, মানে একটা কমপ্লিট টেক প্যাক পেলে কি কি বেনিফিট গুলো হয়। নাম্বার ওয়ান, এরর ফ্রি স্যাম্পল। যখন তুমি সবগুলো তুমি ধারণা পেয়ে গেলা, এটা হচ্ছে আমার রেঞ্জ, এটা হচ্ছে স্পেক, তখন ভুলের সম্ভাবনা কম। আর এটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকুরেট প্রাইস কোটেশন। আমি যখন প্রাইস নিয়ে নেগোশিয়েট করব, তার আগে আমাকে কি জানতে হবে, এটা কি ধরনের প্রোডাক্ট, কি কি ম্যাটেরিয়ালস এখানে লাগবে, বা ফেব্রিকেশন কি, এটা আমাকে জেনে নিতে হবে। একটু হোল্ড করি 1 মিনিট।
না
হ্যালো, তোমরা আসো। সরি, একটু কাজ ছিল। স্যার আছি স্যার আমরা স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কোন পর্যন্ত ছিলাম? প্রাইস কোটেশনে। তো যে বলেছিলাম যে যদি টেক প্যাকটা ঠিক মতো পাওয়া যায়, যদি আমরা কম্পোনেন্ট গুলো জানি, রাইট ফেব্রিকেশন জানি, তাহলে প্রাইসিং এর সুবিধা হয়। কারণ যদি বাইরে কিছু হাইড করে রাখে যে আমরা কোনো ড্রিঙ্কস কথা বললাম না, তুমি একটা প্রাইস বাইরের সাথে নেগোশিয়েট করে ফেললা, পরবর্তীতে বায়ার বললো যে আমার একটা ম্যাটেরিয়াল লাগবে, তখন একটা প্রাইস নিয়ে একটা বার্গেনিং সৃষ্টি হয়। এজন্য আগে থেকে বলে ভালো, ইনিশিয়াল টাইমে কস্টিংটা পারফেক্ট হয়। দেন অ্যাকাউন্টেবিলিটি ফর ম্যানুফ্যাকচারার। যখন আমি কোনো প্রোডাকশন হাউসে বা আমার প্রোডাকশন টিমকে আমি টেকব্যাক দিয়ে দিব, তা আমার তার একটা জব দিতে তৈরি হচ্ছে এখানে, যে আমি তোমাকে রাইট গাইডলাইন দিয়েছিলাম, রাইট মেজারমেন্ট দিয়েছিলাম, এটা যাতে প্রোডাক্ট কোনো ভেরি না করে, মানে প্রোডাক্ট যাতে নষ্ট না হয়, কোয়ালিটি। দেন রেফারেন্স পয়েন্ট ফর কোয়ালিটি কন্ট্রোল। এই টেক প্যাকটা শুধুমাত্র মার্চেন্ডাইজার না, এটা স্যাম্পলে যখন বাল্কে যাওয়া হয়, বাল্কের প্রতিটা সেকশনে টেক প্যাকটা ফলো করা হবে, প্রতিটা প্রতিটা কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, যে বায়ার কি বলছে, অ্যাজ লাইক দ্যাট। যে বায়ার টেক প্যাক দেওয়া মানে হচ্ছে বায়ার এটাকে বুঝে তৈরি করেছে, এটাই বাইবেল। সো ইট ট্র্যাকস চেঞ্জ রিকোয়েস্ট ডিউরিং স্যাম্পলিং প্রসেস। এখন স্যাম্পলিং করার সময় যদি বায়ার কোনো মডিফিকেশন চায়, তাহলে আমরা ক্লেম করতে পারি যে তুমি আমাকে এই মাপটা দিয়েছিলে, এখন চাইলে তুমি রিভাইজ করতে পারো। বাট এই রিভাইস অপশনটা কিন্তু কোনো ভার্বাল না। যদি রিভাইজ চাইতে হয়, বায়ারকে আবার রিভাইজ টেক ব্যাক দিতে হবে, নিউ মেজারমেন্ট বা নিউ স্যাম্পলের ইনস্ট্রাকশন দিয়ে। ইট সেভস টাইম এন্ড মানি, যেহেতু আমরা রাইট গাইডলাইনে যাচ্ছি, আমার কোনো এক্সট্রা স্যাম্পলিং এর প্রয়োজন নাই, যেটা বায়ারটি আমার টাইমটাও কমে আসে, স্যাম্পলিং এর আমার খরচটা কমে আসে। এন্ড ইট হ্যাজ কোলাবোরেশন, যেটা আমরা সবাই এই একটি টেক নিয়ে কাজ করব, সো কোলাবোরেটিভলি কাজটা ভালোভাবে করা যাচ্ছে। এন্ড সোর্সিং গাইড ফর নিউ সাপ্লায়ার্স। আমরা যাদের কাছ থেকে ম্যাটেরিয়াল সোর্স করি, সেটা ফেব্রিক হোক বা আমার কোন ট্রিমস হোক বা অ্যাক্সেসরিজ হোক, এটার জন্য কি আমার এই গাইডলাইনটা, এই টেক প্যাকটা একটা গাইড হিসেবে কাজ করলো। এখানে যে ইমেজ দেওয়া আছে, এই ইমেজটা হচ্ছে প্রোডাকশনের জন্য একটা স্যাম্পল হিসেবে কাজ করতেছে। ওকে, সো আমরা এখন দেখি কালার প্রিন্ট বা হ্যান্ডলুম অ্যাপ্রুভাল বা ল্যাব, যেগুলো বুঝি আমরা একটু পড়ি এগুলাকে। একটা মেইন কথা হচ্ছে, বায়ার যখন আমাকে কোনো কালার ডেভেলপ করতে বলে, সো হোয়াট ইজ কালার ডেভেলপমেন্ট। এখন বায়ার আমাকে যদি কোনো প্রোডাক্ট তৈরি করতে বলে, আমার ফার্স্ট কোশ্চেনটা বা প্রাইসিং এর ফার্স্ট কোশ্চেনটা আসবে, এটা কি সলিড ফেব্রিক, নাকি এটা এওপি ফেব্রিক মানে প্রিন্টেড, নাকি স্ক্রিন প্রিন্ট ফেব্রিক, কোনটা। সো আমি যদি ঠিক মতো না জানি, যে বা যদি আমাকে বলে যে এটা ইট উইল বি লাইক সলিড, সো আই উইল মেক দ্য প্রাইসিং অ্যাজ পার সলিড ফেব্রিকেশন। বাট যদি পরবর্তীতে বায়ার বলে যে না, আই নিড এওপি নাও, তখন কিন্তু কি হবে, কস্টিং বেড়ে যাবে না নাকি? সেম কস্টিং হবে তা তো না। তার মানে কি হচ্ছে, আমাকে আগে বায়ার আমাকে কালার ডেভেলপ করাই নিবে। কিরকম ডেভেলপ করাবে? মনে করো আমাকে বায়ার বলে যে আমার ব্লু কালার চাই, বা ওকে রেড কালার চাই। এখন যদি মুখে বলে ব্লু কালার, এটা কিন্তু সাফিসিয়েন্ট না, কারণ একটা কোর ব্লুর অনেকগুলো শেড থাকে। ঠিক আছে, যারা ডাব্লিউবিটি যারা পড়ো, তারা কি এই ওয়ার্ডটা শুনেছো, ল্যাব ডিপ বা স্ট্রাইক অফ? এনিওয়ান ডাব্লিউবি? তোমাদের ল্যাবে অনেক স্যাম্পল অলরেডি করে ফেলেছো ফর্ম ফোর্থ ইয়ারে, কেউ কি ল্যাব ডিপ কথাটা শুনেছো? আচ্ছা ফাইন, শুধু ডাব্লিউপি না, ইয়ান ফেব্রিক তোমরা ডাব্লিউপি 1 2 করে আসছো তোমরা। তোমাদের ল্যাবে যখন ডাব্লিউপি 1 করো, তোমরা ডাই করেছো না ফেব্রিকের? তো জিপ ডাইং এর কথা ছিল, আমার একটা সরি, একটু জোরে। অ্যাপারেল করার সময় জিপ ডাইং এর কথা বলছিল। ল্যাব ডিপ আমরা mainly ওকে, ডিপ ডাইং। lab আমি বলতেছিলাম যে টার্মটা খেয়াল করি, আমি বলতেছিলাম কোনটা, যে তোমরা যখন ল্যাবে কাজ করতেছিলে, তখন তোমরা একটা নিজেকে রেসিপি তৈরি করছো না, সিকুয়েস্টারিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, ডাই দিয়ে করেছো না? সবাই আই yes থিঙ্ক sir. করেছো। ওইটা করার পরে একটা একটা টিউবের মতো একটা ডিভাইসের মধ্যে সেটাকে যে ইনপুট দিয়ে দিয়েছো, কালার সহ, ফেব্রিক সহ, মানে একটা সলিড ফেব্রিক ছিল হোয়াইট কালারের, দিয়ে ওটা তোমরা 10 12 ঘন্টা পরে মানে পরের দিন গিয়ে সিআর এগুলো ফেব্রিক নিয়ে আসছে না তোমাদের জন্য, যেটা তোমরা ল্যাব রিপোর্টে অ্যাটাচকে জমা দিয়েছো, মনে পড়ে? মানে ফেব্রিকের টুকরা, মনে পড়ে? Yes sir, আমাদের স্যাম্পল ওই দিনই দিয়ে দিত এত অলমোস্ট, আর্লি মানে ভুলে গেলে তো প্রতি সমস্যা। মাসের এই মধ্যে। এই প্র্যাকটিক্যাল সবাই করেছে। সো মানে বড় ফেব্রিক ডাই হয়ে আসছে, ওটাকে সবাই কেটে কেটে ছোট ছোট অংশ করে ল্যাব রিপোর্টে জমা দিয়েছে। ওইটাকে বলা হয় ল্যাব ডিপ। কেন বলে ল্যাব ডিপ? কারণ ল্যাবে তৈরি হচ্ছে, এবং আমি ওই ফেব্রিকটা ডিপিং করেছি ডাই সলিউশনের মধ্যে। মানে এটা হচ্ছে একটা ছোট আকার ফেব্রিক ডাই করা, এটাকে ফেব্রিকের সোয়াচও বলে। এখন দেখো, বায়ার যদি আমাকে, যদি কালার ডেভেলপ করতে বলে, এক কথায় কোনো ব্লু কালার, ব্লু ইজ নট এ সিঙ্গেল কালার, ইট হ্যাজ ডিফারেন্ট ভেরিয়াস ভেরিয়াস শেডস।
ওকে, তার মানে কি হচ্ছে, বায়ার আমাকে হয়তো অ্যাকচুয়াল ফেব্রিকের টুকরাটা দিবে, ফেব্রিকের সোয়াচ দিবে, দিয়ে বলবে তুমি এই কালারটা আবার রিডেভেলপ করো। কেন বলে রিডেভেলপ? অলরেডি কালারটা একদম ডেভেলপ আছে, তারপরে কি আমাকে এই কালারটা আবার নিজে ডেভেলপ করতে হবে। তো ডেভেলপটা কি হবে? এখন যদি আমাকে ফেব্রিকের সোয়াচ দেয়, তখন এই সোয়াচটা কি করব, আমাদের ডাইং যে ল্যাব থাকে, এখন অনেকে ইন্টারনেট থেকে করনি তোমরা এখনো, বা ফ্যাক্টরি গেলেও ঘোরাঘুরি হয় নাই। আমরা যে ডাইং ফ্যাক্টরি বুঝি, এটা হচ্ছে বড় একটা ম্যাসিভ একটা বাল্ক পরিমাণের প্রোডাকশন। বাট ডাইং এর একটা পার্ট হচ্ছে ল্যাব, যেই ল্যাবে এই কালারটা ডেভেলপ করতে হয়, তারপর সেটা রেসিপি তৈরি করতে হয়, ওই রেসিপিটা পরে রেপ্লিকেট করা হয় বাল্ক কোয়ান্টিটিতে। তো তাহলে ল্যাব ডিপ কোনটা হচ্ছে? এখন এই যে ফেব্রিকের সোয়াচ যেটা বাইরে দিলাম আমাকে, এই সোয়াচটা আমি ডাইং এর ল্যাবে পাঠাবো। এখন ডাইং এর ল্যাবে যে মাস্টার থাকে বা যে কালার মাস্টার থাকে, সেটা দেখে বলতে পারবে না এটা এসিপি কি হবে, দেখে বলা যাবে? বা হয়তো আইডিয়া করে বলতে পারলো, এক্সাক্ট বলতে পারবে যে কোন এজেন্ট কেমন হবে, বলতে পারবে সে কেমিক্যাল কোনটা কেমন হবে, বলা যাবে? না, বলা যাবে না। তার মানে কি হচ্ছে, এটা বের করতে হবে। তখন ফেব্রিকের এই সোয়াচটাকে একটা মেশিন থাকে স্পেকট্রোফটোমিটার, নাম শুনেছি? নাম শুনেছি কি ওই স্পেকট্রোফটোমিটার? শুই নাই, ফাইন। আজকে গুগলে স্যার দেখে নিও। তো স্পেকট্রোফটোমিটারের একটা আই পয়েন্টে ফেব্রিকের সোয়াচটা ক্যাচ করলে, ওইটা অ্যানালাইজ করে একটা রেসিপি, টেন্টেটিভ একটা রেসিপি দিয়ে দেয় যে এইরকম পরিমাণে কেমিক্যাল এখানে মিক্স করে কালারটা আসতে পারে। এখন যদি টেন্টেটিভ অ্যাকুরেট না, তখন ওই কালার মাস্টার কি করে, এই রেসিপিটা ধরে একটা না, সে মিনিমাম 4টা শেড বানায়। এই দেখেন, যাকে বলা হচ্ছে এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এখন এগুলো ডিফার কিভাবে হইলো? আমাকে নর্মালি যদি আমি ডে লাইট না নিয়ে যদি আমি রুমে আলোতে দেখি, দেখে মনে হবে কি 4টা শেড একই রকম, আসলে একই রকম না। যদি তুমি সানলাইটে যাও, অথবা আমাদের যে কালার এক্সামিনেশন যে মেশিন থাকে, ইউভি লাইট বা TL84 বা লাইট বক্স যেটা বলা হয়, ওই লাইট বক্স থেকে তুমি যদি ক্লোজ অবজার্ভ করো, তখন মনে হবে কি যে কোনো একটা ফেব্রিকে একটু ইয়েলো স্টোনটা বেশি মনে হচ্ছে, কোনোটা একটু ব্লু স্টোন মনে হচ্ছে বেশি, কোনোটাতে ব্ল্যাকিশ মনে হচ্ছে, বা রেডিশ মনে হচ্ছে। এই যে মনে হওয়া যে পাপগুলো, এগুলো হচ্ছে শেডিং। আমাদের মেইনলি কালার কয়টা বলো তো? বেসিক কালার কয়টা আমাদের জানি? মৌলিক যেটা কালার বলে, কয়টা কালার মৌলিক? তো তিনটা। 3টা। কি কি বলো দেখি? রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু। ওকে, ফাইন। তার মানে কি দুনিয়াতে সব কালার কিন্তু এটাকেই কম বেশি করে মিক্স করে তৈরি করা হচ্ছে। আচ্ছা, তো এই যে আমি 3টা কালার দিলাম, এখন এই যে কম বেশি দেখতেছি, এটাতে এটা কি আসে দেখো, একটা ব্লু স্টোন আসতে পারে, রেড স্টোন আসতে পারে, ব্ল্যাকিশ থাকবে। ব্ল্যাক কেন করা হয়? যে কোনো কালারকে ডার্ক করতে হলে ব্ল্যাক ইউজ করতে হয়, লাইট করতে হলে হোয়াইট ইউজ করতে হয়। সো হোয়াইটটা ভিজিবল হয় না খুব বেশি, ব্ল্যাকটা ভিজিবল হয়। এখন দেখো, in the during final sample development process, buyer provide actual color code or color swatch or actual print look। এখন যে কালার কোড কোনটা, আমি যেটা বললাম যে বায়ার যে ফেব্রিকের পিস দেয়, ওই সোয়াচ দিয়ে আমরা কালার ডেভেলপ করলাম। বাট যদি ফেব্রিকের সোয়াচ না দিয়ে একটা কালার কোড বলা হয় প্যান্টন নাম্বার। কি বললাম? কি বলে নামটা? প্যান্টন প্যান্টন নাম্বার। নাম্বার। এই নাম্বারটা হচ্ছে প্রতিটা কালারের জন্য ইউনিক। এটা TCX হয়, TPX হয়। TC হচ্ছে কটনের জন্য, TPX হচ্ছে কার জন্য বলো দেখি? পলিস্টার। পলিশ। পলিস্টারের জন্য। কখনো ডাই কিন্তু সেম হবে না, পলিস্টারের ডাইগুলো একটু শাইনি হয় বেশি, কটনের শাইনি হয় না। আচ্ছা, যেহেতু নাইলন থাকে এর মধ্যে, দেখো তার মানে কি হচ্ছে, আমাকে হয় প্যান্টন নাম্বার বলবে। এখন প্যান্টন নাম্বার বলতে কি হবে? সে আমরা যদি এখানে দেখি, দেখো এখানে কটা নাম্বার দেওয়া আছে, দেখো যেগুলো প্যান্টন নাম্বার। দেখো আমাদের এটা হলো কার্মিন রোজ, এটা 6 ডিজিটের হয়, এটা একটা ডিসিএস দেওয়া আছে। এখানে একটা দেখো কি দেওয়া আছে, সুইট লিবেক দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, আমার প্রত্যেকটা শেডের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার কোড আছে, এগুলো বলা হয় প্যান্টন নাম্বার। এখন প্যান্টন নাম্বার গুলো কি বের করবো? প্যান্টন বুক থাকে একটা, ওই প্যান্টন বুকে প্রত্যেকটা নাম্বার এগেনস্টে রেসিপি দেওয়া থাকে। এটা অ্যাভেলেবেল না, এগুলো ডাইং ল্যাবে থাকে, তারা দিয়ে কাজ করে। ঠিক আছে, তো এখন প্যান্টন নাম্বার দেখ অথবা সোয়াচ দেখ, তখন ল্যাবের কাজ হবে, সে একটা ফেব্রিক নিবে, সে 5 গ্রাম বা 10 গ্রাম, ওই 10 গ্রাম ফেব্রিককে সে এই রেসিপি অনুযায়ী ডাই করবে কয়টা, মিনিমাম 4টা শেডে। তখন ওগুলাকে সে আমাকে যখন পাঠাবে, কি করে ওই 4টাকে আবার কেটে পাঠায়। কেটে পাঠানোর নিয়ম হচ্ছে যে আমরা যখন যে ল্যাবরেটরি জমা দিছি না, আমরা অ্যাটাচ করে পিন আপ করে বা টেপ দিয়ে লাগায়, এরকমই হয়। তো সে 4টা
ল্যাব ডিপকে একটা কাগজে লাগানো হচ্ছে, ওখানে লেখা আছে অপশন ABCD, এক ল্যাবের নাম্বারও থাকে, LD একটা নাম্বার থাকে। তো ওই চারটা অপশনকে এক পিস কপি করে না, কিন্তু মিনিমাম 3 পিস করে। কি 3 পিস কেন করে দেখো, মানে আমাকে 3 পিস পাঠাবে লাইং ল্যাব থেকে, আমি একটা রাখবো ফর রেফারেন্স, আমি লোকাল বাইং হাউসে দিব একটা, আর একটা দিব আমার ফরেনে যে বাইং হাউস তাকে। বুঝতে পারছি কথা? এটা শুধুমাত্র ল্যাব ডিপের জন্য না, এভরি স্যাম্পল ইউ মাস্ট মেক অ্যাট লিস্ট 3 পিসেস। একটা তুমি বায়ারকে পাঠাবা যেটা বিদেশে চলে যাবে, এটা ব্যাক আসবে না। একটা থাকবে আমাদের লোকাল বাইং হাউস, সে আমাদের যে H&M বাইং হাউস বা CNA ওখানে থাকবে। আর একটা থাকবে আমার নিজের হাতে, আমি এজ এ মার্চেন্ট কিপ করব। এখন যখন বায়ার এখানে চলে গেল, বায়ার তখন এটা ক্লোজলি অবজার্ভ করে, বায়ার তখন যে কোনো একটা শেডকে চুজ করে নিবে, সে অপশন সি চুজ করলো। এখন বাই মেলে আমাকে জানাবে যে অপশন সি অ্যাপ্রুভড। তার মানে কি হবে, আমি এখন কি বাকিগুলো নিয়ে কাজ করব, অপশন AB নিয়ে কাজ করব? কথা বুঝি নাই? চারটা অপশনের মধ্যে বায়ার আমাকে বললো অপশন সি অ্যাপ্রুভড, তাহলে কি আমি অন্যগুলো নিয়ে কাজ করব? কথা বুঝতেছো না? না স্যার। তোমাকে চারটা অপশন দিলাম, তুমি আমাকে বললা অপশন 3 নাম্বারটা অ্যাপ্রুভ, বা তুমি এটা অ্যাপ্রুভ করলা, ফাইনাল করলা, তা আমি কি বাকিগুলো নিয়ে এখন আর কাজ করব? না স্যার। আমি অপশন সি নিয়ে কাজ করবো না? সিম্পল। এখন এই যে অপশন সিটা যে অ্যাপ্রুভ হচ্ছে, এই অপশন সি অ্যাপ্রুভটা আমি ডাইং ল্যাবে জানাবো যে আমার হচ্ছে এই অপশনটা অ্যাপ্রুভড। তখন প্রোডাকশনে ওই রেসিপিটা নিয়ে আসা হবে বাল্ক ফেব্রিকটা ডাইং করার জন্য। সে আগে 10 গ্রাম করেছিলাম, এখন আমরা 10 টন নিয়ে কাজ করব। এই গেল সলিড কালারে ডেভেলপমেন্ট। শুধু মনে রাখবা, শুধু সলিড কালারের জন্য আমরা ল্যাব ডিপ করি, আগের জন্য কিন্তু না। যদি আমাকে বলে AOP লাগবে, AOP করা মানে কি বলো তো? AOP ফুল মিনিং কি? all over printing. অল ওভার প্রিন্ট। তার মানে কি, আমার একটা বেস ছবি থাকবে না, একটা একটা বেস ফেব্রিক, তার উপরে প্রিন্ট করবো নাকি? তার মানে AOP করার জন্য আমাকে আগে একটা বেস ডাই করতে হবে, এই বেস ডাই জন্য আগে ল্যাব ডিপ লাগবে, ওই ল্যাব বেস ডাই করার পর তার উপরে আমি ডটেড প্রিন্ট বা ব্লক প্রিন্ট আমি AOP করতে পারবো। আচ্ছা, এগুলো সলিডের জন্য। এখন দেখো অ্যাকচুয়াল প্রিন্ট বা হ্যান্ডলুম, এটাকে বলে OYD বা ইয়ার্ন ডিপ। কাকে বলবো ইয়ার্ন ডিপ, এটা বুঝি। আমরা যখন সলিড ফেব্রিক করলাম, আমরা ল্যাব ডিপ করলাম, যদি আমরা ইয়ার্ন ডাইড কোন প্রোডাক্ট পাই, ইয়ার্ন ডাই মানে বুঝি ওটা কি, ফেব্রিক ডাই করে না ইয়ার্ন ডাই করে? এই ইয়ার্ন লোক বলো, ইয়ার্ন ডাই ফেব্রিকে কি ডাই করতে হয়, ফেব্রিক নাকি স্যার ইয়ার্ন? ইয়ার্নটাই করতে হবে স্যার। তো ইয়ার্ন ডাই করতে হইলে কি ফেব্রিক অ্যাপ্রুভাল ল্যাব ডিপ করলে হবে? না স্যার ইয়ার্নরে করতে হ্যাঁ, লাগবে। তার মানে বায়ার যে ইয়ার্নে ফেব্রিক চাচ্ছে বা সুতাগুলা, সে ইয়ার্ন কি 1 পিস ইয়ার্ন নিব, না একগুচ্ছ ইয়ার্ন নিব মিনিমাম। ওই একগুচ্ছ ইয়ার্নকে আমি ওই TCX প্যান্টন বা কোনো সুতার স্যাম্পল দিলে ওই অনুযায়ী কালার করে বায়ারকে বলবো তুমি এখন অপশন চুজ করে নাও। ওটা চুজ করে যখন সে অ্যাপ্রুভ করবে, তখন ওটা দিয়ে আমরা একটা হ্যান্ডলুম বানাবো, মানে একটা ডিজাইন বানাবো। এখানে ঝামেলা একটু বেশি, চিন্তা করে দেখো। যদি আমাকে একটা ওভেন ফেব্রিক বানাতে বলে যে ইয়ার্ন ডাইড ওভেন বানাবা চেক বাই স্ট্রাইপ ডিজাইনের, সেই ক্ষেত্রে আমরা কি পারবো ডিরেক্টলি আগে স্ট্রাইপ করতে? দেখো এখানে অ্যাপ্রুভাল দুইটা, একটা হচ্ছে ইয়ার্নের কালার, আর একটা হচ্ছে কোনটা, আমার চেক ডিজাইন। আচ্ছা, এখানে অপশন না, যদি আমরা কনফিডেন্ট থাকি যে না আমাদের কালারটা ওকে, সেক্ষেত্রে আমরা ওই কালারের ইয়ার্ন ডাই করব। সেই ইয়ার্ন দিয়ে আমরা একটা হ্যান্ডলুম তৈরি করব। এটা মনে করো ফেব্রিকটা হবে 1 মিটার বা হাফ মিটার। ওই ফেব্রিকটা আমরা একেবারে ডিজাইন সহ বাইরের কাছ থেকে অ্যাপ্রুভাল নিব উইথ কালার অ্যান্ড ডিজাইন। বুঝতে পারছি? ওইটাকে বলা হয় হ্যান্ডলুম বা ইয়ার্ন ডাই, ইয়ার্ন ডিপ যেটা। আচ্ছা, সো এখানে বলছি যে মার্চেন্টাইজে ইয়ার্ন ডিপ, তার মানে কি আমার সলিডের জন্য আমরা কি করি নর্মালি, আমরা ল্যাব ডিপ করি, আর ওভেনের জন্য কি করি, আমরা ইয়ার্ন ডিপ করি। এখন একটা কোশ্চেন আছে, এই আসলে আমি ফিজিক্যালি পরে দেখাবো এগুলো যখন প্রয়োজন হবে, এখন অনলাইনে নিচ্ছি। সো আমরা যদি এমন কোনো ফেব্রিক পাই যে আমার উপরে AOP দেখলাম, AOP দেখা মানে কিন্তু তা না যে এটা আগে বেজ দেওয়ার পরে তারপর AOP করা হয়েছে। আমার কি দেখতে হবে, আমাকে এই ফেব্রিকের ব্যাক সাইড কে দেখতে হবে যে ব্যাক সাইড কি কালার। যদি আমরা এমন, যেমন আমরা যখন বাসা বাড়িতে বেডশিট থাকে না আমাদের, চাদর বিছানা, এগুলো সব কালার থাকে না খুব বেশি, কখনো কি দেখছো এগুলো তো AOP হয়? কখনো কি দেখছো যে আমার বেজের উপরে AOP করা, মানে বেজ ডাই করে? দেখবে তা কিন্তু না, এটা নর্মালি হোয়াইট ফেব্রিকের উপরে একেবারে AOP করা হয়েছে, মানে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে। তার মানে কিন্তু AOP মানে কিন্তু বেজ ডাই করা না, বেজ ডাই
ছাড়াও একদম হুবহু বেস সহ একেবারে এওপি করা যায়। সো এবার আসি যে আফটার গেটিং ফাইনাল অ্যাপ্রুভাল ফ্রম বাই মার্চেন্ট গো ফর বাল্ক প্রোডাকশন অ্যাজ পার অ্যাপ্রুভ কালার বা কোয়ালিটি অ্যাপ্রুভাল। ওকে, ঠিক আছে। সো এই ছিল আমার কালার অপশনগুলো, এগুলো তোমরা পড়বা। পড়ার পরে যদি কোনো কনফিউশন ফেস করো পরে আমি ফিজিক্যাল ক্লাসে বুঝাই দিব। দেখো, স্যাম্পল এন্ড স্যাম্পলিং কাকে বলে, স্যাম্পল আর কাকে বলে স্যাম্পলিং। স্যাম্পল তোমরা আগে অনেকবার পড়ে, স্যাম্পল কি জিনিস, এটা হচ্ছে একটা বড় লার্জ গ্রুপের একটা রিপ্রেজেন্টেটিভ, যে আমি আমি 1 লাখ পিস করব, তার আগে আমি আগে 1 পিস করে দেখি যে কেমন কোয়ালিটি হচ্ছে, এটা স্যাম্পল। আর এই কাজটাকে বলা হয় স্যাম্পলিং, মানে প্রপার ইনস্ট্রাকশন মেনে একটা কিছু ডেভেলপ করা, মানে প্রোটোটাইপ বলা হয়, স্যাম্পল বলা হয়। দেখো, তো গার্মেন্টস স্যাম্পলিং প্রসেস, আমরা 4টা প্রসেস, কিছু বলবে কেউ? দেখো, আমরা 4টা প্রসেস দেখবো। একটা আমরা দেখো গেটিং বায়ার রিকোয়ারমেন্ট, মানে কি, বায়ার আমাকে বলবে আমি কি বানাবো, টেক প্যাক দিবে, আমি সেই টেক প্যাক অনুযায়ী স্যাম্পলটা তৈরি করব। এখন দেখো, এটা বলে নেই, আমি পুরো হুবহু স্লাইড না পড়াচ্ছি, আলোচনা করে দিচ্ছি। দেখো, এমনটা যদি হয় যে বায়ার নতুন একটা স্যাম্পল নিয়ে আসে, যেটা কখনো করি নাই আমরা, বা আমার ফ্যাক্টরি করে নাই, সেক্ষেত্রে আমরা একদম ইনিশিয়াল থেকে ডেভেলপ শুরু করব, ডেভেলপমেন্ট স্যাম্পল থেকে শুরু করব। আর যদি এমনটা হয় যে আমার এই স্টাইলের প্রোডাক্ট গতবারও করেছি, বাট এবার সেম স্টাইলিং আছে কিন্তু কালারটা ডিফারেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আমাকে ইনিশিয়াল ডেভেলপমেন্ট প্রয়োজন নাই, এটাকে বলে ক্যারি ওভার। মানে কি, আমি আগের স্টাইলটা ক্যারি করতেছি, জাস্ট কালারটা এখানে ডিফারেন্ট। সে আগে বায়ার সলিড নিয়েছে, এখন সে ওপি নিবে, পার্থক্য এখানে। তো এই ক্ষেত্রে কি আমার দরকার আছে মেজারমেন্ট চেক করার? আর লাগবে কি মেজারমেন্ট চেক করা? দরকার নেই। আমার অলরেডি মেজারমেন্ট আগে থেকে প্রোডাকশন করেছি, আমি শিপমেন্টও করেছি প্রোডাক্ট, শুধু কালারটা ডিফারেন্ট করলেই হয়ে গেল। সো গেটিং বাই রিকোয়ারমেন্ট, এখন মনে করো কোনো মার্চেন্ডাইজার বাইং হাউসে বসে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছে, তখনই ইমিডিয়েট কখনো উচিত না মার্চেন্ডাইজারের প্রোডাক্টটাকে একদম মানে ধরে নাও বা প্রোডাকশন চলে দেওয়া, স্যাম্পল তৈরি করা। আগে তাকে বুঝতে হবে যে এই স্যাম্পলটা আমার এক্সিস্টিং ক্যাপাসিটি আছে কিনা, বা আমার এক্সিস্টিং কোয়ালিটি পারবে কিনা করতে, এটা আমাকে ওখানে বুঝতে হবে। যেমন এমন অনেক কিছু স্যাম্পল যেগুলো হয়, যেগুলো স্যাম্পল সেকশনে বানানো ইজি, বা সেটা বাল্ক প্রোডাকশনে এনাফ টাফ, কোয়াইট টাফ। মানে এটা আমি বাল্ক প্রোডাকশনে করবো, হয়তো আমার এরকম ওয়ার্কার এক্সপার্টিজম নাই, বা ওয়ার্কার তো এত আমার স্কিল না, সেক্ষেত্রে কিন্তু এগুলো না উচিত না। সো আমরা স্যাম্পল প্রিপারেশন করবো, তো কি বললাম, প্রথমে আমরা একটা স্যাম্পল ডেভেলপ করি, এবার হয় ডেভেলপমেন্ট, প্রোটোটাইপ স্যাম্পল বলা হয়। এখানে আমরা, সে আমাকে বায়ার বললো আমি একটা কি বলা যায় এটাকে, একটা গাছ টপ নিব। সো আমরা এটাকে, যেহেতু আমার বায়ার এখনো ফেব্রিক কনফার্ম করেনি, বা আমার এখনো প্রাইস কনফার্ম হয়নি, আমি কখনোই চাইবো না যে অ্যাকুরেট ফেব্রিক দেওয়ার জন্য। সে আমাকে একটা ফেব্রিক ডিটেলস দিয়ে দিল, ছবি দিয়ে দিল, প্রোডাক্ট কেমন হবে। আমি কি চাইবো যে কোনো কস্টিং ছাড়াই আমি নিজে ফেব্রিক তৈরি করবো, তো তাকে অ্যাকুরেট প্রোডাক্ট দিব? আমি না, আমি কি করব, ওই স্টাইল ফলো করব ঠিক, বাট আমি অন্য কোনো বায়ারের কোনো ম্যাটেরিয়াল দিয়ে এই স্যাম্পলটা তৈরি করব। এবার ইভালুয়েটিং কোয়ালিটি প্যারামিটারস রেজাল্টস ইজ নট ম্যান্ডেটরি, দেখো কথা আছে। দেখো, এখন আমি যে প্রোডাক্টটা বায়ারকে পাঠাবো, মানে স্যাম্পল তৈরি করেছি বায়ারকে দিব, এটা বায়ারকে পাঠানোর আগে আমার ইন্টারনাল কোয়ালিটি ডিপার্টমেন্ট চেক করবে যে আসলে ওই টেক প্যাকের সমস্ত মেজারমেন্ট গুলো, সমস্ত পয়েন্ট মেজারমেন্ট, এটা মাপগুলো, টলারেন্স, অ্যালাউন্স লিমিট গুলো ঠিক মতো মানা হয়েছে কিনা, এটাকে দেখে পাঠাতে হবে। আর মাঝে মধ্যে বায়াররা একটা টেস্টিং রিপোর্ট ক্লেম করে, যে তুমি যে প্রোডাক্টটা তৈরি করলা, যে ম্যাটেরিয়াল এখানে ইউজ করেছো, সেই ম্যাটেরিয়াল একটা টেস্ট রিপোর্ট দাও। বললাম ম্যাটেরিয়াল একটা টেস্ট রিপোর্ট, এটা মানে কি হচ্ছে, যে আমি আমি একটা অ্যাভেলেবেল বাইরের প্রোডাক্ট নিয়ে কাজ, ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলাম, বাট বাইরে জানাটা যাচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা আসলে ল্যাব থেকে পাস করা কিনা, বা থার্ড পার্টি ল্যাব থেকে করা হয়েছে কিনা। আমরা যারা ডাব্লিউপি তে পড়েছি, বা অন্যরা তো টিটিকিসি পার্সোনালিটি, জি টিটিকিসি স্যার। পড়া হয়েছে। সো টিটিকিসি তোমরা প্র্যাকটিক্যাল করেছো না? টেনসাইল স্ট্রেন্থ টেস্ট, বাস্টিং টেস্ট, মনে আছে এগুলা? জি স্যার। মার্টেন্ডেল অ্যাব্রাশন টেস্ট, হাবিজাবি করছো না এগুলো? আবার ওয়েট টেস্ট করছো না? এগুলো ড্রাই ফিজিক্যাল টেস্ট। কেমিক্যাল কি করছো? ফাস্টনেস করেছো না? কালার ফাস্টনেস, রাবিং ফাস্টনেস করেছো না এগুলা? আচ্ছা, এই সবগুলা টেস্ট ছাড়া, মানে এটা সিম্পল কথা হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল কোনো রেনাউন্ড বায়ার কখনোই তোমার কোনো প্রোডাক্ট ফাইনালি শিপমেন্টের সময় নিবে না, যদি তোমার এই প্রোডাক্টটা তার রিকমেন্ডেড টেস্ট গুলো পাস না করে। কি বুঝলাম?
তোমার ম্যাটেরিয়ালও টেস্ট করা হবে, গার্মেন্টসও টেস্ট করা হবে। যদি তার রিকোয়ারমেন্ট টেস্টিং লেভেল যে রেঞ্জে আসছে যদি পাস না করে বা যদি ওকে না হয়, মিট না করলে কোনো প্রোডাক্ট কিন্তু শিপমেন্টে যাবে না। এই জন্য বাইরের কাছে আগে জেনে নিতে হয় কি কি ধরনের টেস্ট এখানে হবে, তার রিকোয়ারমেন্ট জেনে ফেব্রিকটাকে প্রিপেয়ার করতে হয় বা ম্যাটেরিয়ালগুলোকে প্রিপেয়ার করতে হয়। দেন ফাইনালি স্যাম্পল প্যাকিং এন্ড ডিসপ্যাচ। যখন স্যাম্পলটা তৈরি হয়ে গেল, প্রপারলি আমি এটাকে চেক করব এবং প্যাক করে বাইরের উদ্দেশ্যে, আমি তো দেখা যায় আমরা আহ, বিদেশে পাঠাই না, আমরা আমরা লোকাল ব্যাঙ্গসে পাঠাই, লোকাল ব্যাঙ্গস সেটাকে আবার প্যাক করে এটাকে ডিএচএল এ দেয় বা ইএপিসি দিয়ে পাঠিয়ে দেয় বাইরের কাছে। সো ফাইনালি সিকিং বায়ার্স কমেন্টস, যখন বায়ারকে পাঠালাম, এখন এখানে 1 উইক মোরলেস সময় লেগে যায় যে স্যাম্পলটা যত ফিজিক্যালি গিয়ে পৌঁছায়। তখন বাইরেটাকে ইভালুয়েট করে তার টেক প্যাক অনুসারে ফেব্রিকের কোয়ালিটি দেখে, জিএসএম দেখে, মানে তুমি তার কমান্ড কতটুকু মেনেছো। তখন সে কিছু কমেন্টস যদি মনে করে যে এমন হয় যে না এখানে কিছু মডিফিকেশন দরকার কোনো পয়েন্টে, তখন সে কমেন্টস দেয়। ওকে, সেই হচ্ছে প্রিপারেশন প্রসেসটা। বোঝা গেছে? এনি কনফিউশন? আচ্ছা, তো আমরা 10 মিনিট কন্টিনিউ করি, সমস্যা হবে? তা আজকে এতটুকু হলে ভালো হয়। ওকে, সিম্পল, একটু সিম্পল, একটু আগাই। দেখো, জাস্ট 5 মিনিটস। দেখো, স্যাম্পলিং ডকুমেন্টস, যখন কোনো স্যাম্পলকে বাংলাদেশ পাঠাবা কি কি সাথে দেওয়া লাগবে, এমন তো না যে একটা তৈরি করলাম এটাকে আমি ভাঁজ করে নিয়ে পকেটে নিয়ে চলে গেলাম, তা তো না। এখানে একটা কাভারিং লেটার থাকবে। কাভারিং মানে কি? আমরা যখন কোনো চিঠি পোস্ট করি, আমরা উপরে লিখি না ফ্রম অর টু, এই হচ্ছে কাভার লেটার। এখানে ফ্রম কি থাকবে, দ্য নেম অফ দ্য কোম্পানি অ্যাজ এ স্যাম্পল, মানে কি, মানে সরি, টু কি থাকবে যে কোন কোম্পানিতে প্রোডাক্ট পাঠাচ্ছ তার নামটা কি, তো কোম্পানির নাম কি দিলাম। দেন কন্ট্যাক্ট পার্সন, মানে তার নাম থাকবে, কোন কন্ট্যাক্ট, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তার ডিপার্টমেন্ট। কারণ বড় বাইং হাউসে সেভারাল ডিপার্টমেন্ট কাজ করে, মেন্স ওয়্যার, কিডস ওয়্যার, ওমেন্স ওয়্যার, ঠিক আছে, ম্যাটারনিটি ওয়্যার, বিভিন্ন রকমের। তো এইসব ক্ষেত্রে দেখা যায় সেম নামের মানুষ কয়েকজন আছে, লক্ষ্য করা টাফ। তার মানে তোমাকে কি করতে হবে, তার নাম লিখতে হবে এবং তার অবশ্যই ডিপার্টমেন্ট অ্যান্ড ডেজিগনেশন, ইভেন তার ফোন নাম্বার যদি কোনো দরকার হয় ফোন নাম্বার লিখতে হবে, এবং উপরে একটা শর্ট লিখতে হবে যে কোন অর্ডারের প্রোডাক্ট, স্টাইল নাম্বার কি, আর কি টাইপের স্যাম্পল লিখলাম উপরে আমরা। এটা একটা কাভার লেটারের মতো স্যাম্পল উপর দিয়ে দিতে হয়। এরপরে দেখো স্যাম্পল ট্যাগ, ছবিটা খেয়াল করো। এটা একটা ওয়ান কাইন্ড, আমরা যখন হ্যাংটে থাকে না কিছু প্রোডাক্ট থাকি না আমরা, যে আমরা প্রোডাক্ট কিনে আনলাম, টেনে ছিঁড়ে ফেলে দিই না আমরা, একটা কার্ডের মতো যেটা ট্যাগ পিন দিয়ে লাগানো হয়, এটা এই ধরনের একটা কার্ড থাকে, এটা বলা হয় স্যাম্পল কার্ড বা স্যাম্পল ট্যাগ। এখানে কি থাকবে, একটু কিছু হাতে লিখে দিতে হয় এগুলাকে, বায়ারের নাম, যে কোন ব্যক্তি পাঠাচ্ছি, সিজন কোন সিজনের প্রোডাক্ট, এটা স্টাইল নাম্বার কি, ও কত পিস থাকবে, কারণে অল ডিটেলস থাকবে এখানে, ভেন্ডর কে, সাপ্লায়ার সব থাকলে এখানে। তার মানে কি, এটা হচ্ছে ওই স্যাম্পলের পরিচয়। তুমি তো কাভারটা দিয়েছো বা তারপরও স্যাম্পল সাথে ট্যাগ করে দিতে হয়। লাস্ট ওয়ান, দেখো স্যাম্পলিং ডকুমেন্টসে এখন এখানে কি থাকবে, আমাকে বায়ার যে একটা কি বলে এটাকে, মেজারমেন্ট শিট দিয়েছে না বায়ার প্রোডাক্ট তৈরি করার জন্য, যে আমার এই প্রোডাক্ট বানাবো, এখানে যে পয়েন্ট অফ মেজারমেন্ট গুলো, সেখানে কোন পয়েন্টে কত মাপ। এখন এইটা আমি রিপ্রিন্ট, মানে কি, আমাকে যে বাজেট দিয়েছে নিজে আবার ক্রিয়েট করবো একটা করে, আমি নিজেই অ্যানাউন্স করতে হবে যে প্রতিটা পয়েন্ট আমার অ্যালাউন্সের মধ্যে মিট করেছে। এটা আমাকে নিজে অ্যাকনলেজ করতে হবে। উইদাউট দিস পেপার দ্য স্যাম্পল উড নট বি ইভ্যালুয়েটেড, বিকজ তোমাকে সেলফ অ্যাসেস করতে হবে যে আসলে তুমি নিজে প্রোডাক্টটা দেখেছো, তুমি প্রোডাক্টটা প্রপারলি কোয়ালিটি মেজার করেছো, তারপর তুমি তাকে এটা পাঠাইছো। তো এই কাজটা মার্টিনেজ করে, এটা করে স্যাম্পলের কোয়ালিটি সেকশন, হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা, দেখো এখানে কিছু ফিজিক্যাল আমরা কিছু টেস্টের নামগুলো পড়ি, যেগুলো তোমরা অলরেডি কিছু কিছু করেছো। যেমন দেখো টিআর স্ট্রেংথ কি করা হয়, ওভেন ফেব্রিকে কি দেখা হয়, স্ট্রেন দেখার জন্য টিআর স্ট্রেংথ। আর বাস্টিং কোনটা করা হয়, নিটের জন্য নাকি। দেখো যেগুলো পিলিং টেস্ট করলাম আমরা, করেছি না, যে মার্টিনডেল, নাম কি মার্টিনডেল অ্যাব্রাশন টেস্টার, ঠিক আছে, এটা একই কথা, পিলিং এর অ্যাব্রাশনটা। এবার দেখো বাটন অ্যাটাচমেন্ট, পুল টেস্ট বলে। এটা মানে কি, দেখো বাটন অ্যাটাচমেন্ট, আমরা যখন দেখি যে কোনো প্রোডাক্ট বাটন অ্যাটাচ করি আমরা, সে এটা পুল টেস্ট কেন করতে হয়, এই পুল টেস্ট মানে হচ্ছে, কখনো করেছো নাকি পুল টেস্টটা, ল্যাবে কি আছে আমাদের? আমি ঠিক জানি না, আছে কি? এই ল্যাবে কি মেশিন আছে পুল টেস্ট, টিটিকিউসি ল্যাবে? না স্যার করি নাই। কেউ বলতে পারে না। স্যার আচ্ছা, আমরা পাই নাই। সো পুল টেস্টটা কি, পাও নাই মানে নাই, থাকলে পাইতে অবশ্যই। আচ্ছা, মানে আমি এনশিওর করে নিলাম, আমিও পাইনি, তোমরা বাবার কথা না। দেখো এটা হচ্ছে
আমরা যখন কিডস গার্মেন্টস মানে বাচ্চাদের যখন প্রোডাক্টে আমরা কোনো বাটন বা কোনো ছোট একটা কোনো মোটিভ বা কোনো মনে করো একটা কি বলা যায় এটাকে, কোনো একটা ছোট কিছু অ্যাটাচ করি, আমরা স্টিচ করে দিলাম, এই ক্ষেত্রে বাচ্চাদের কাজ কি বলো, বাচ্চারা বাটনটাকে বাইট করে না, কামড়ানো বাটনটাকে নাকি? তো এটা যাতে বাচ্চারা কামড় দিয়ে বা বাইট করে যাতে ছিঁড়ে ফেলতে না পারে, এই জন্য বাটনের পুল টেস্ট করতে হয়। এটা হচ্ছে যে আমি আমার ফেব্রিক বা গার্মেন্টসটা যখন বাটন অ্যাটাচ করলাম, ওটাকে আমরা নিচে একটা জটা ধরে রাখবো, উপর থেকে একটা জ আসবে, এই জটা এই বাটনটাকে টেনে ছিঁড়বে। এখন এই টেনে ছিঁড়ার মানটা হতে হবে অ্যাটলিস্ট 90 নিউটনের বেশি, মানে 90 নিউটন ফোর্সের কমে ছিঁড়ে গেলে এটা ফেল, তার উপরে গেলে এটা পাস। সো ম্যাক্সিমাম দেখা যায় যে যদি আমাদের ফেব্রিকটা পাতলা হয়, মানে যদি জিএসএম কম হয়, এক্ষেত্রে কি হয়, যখন পুল টেস্ট করার সময় ফেব্রিক রাপ মানে বাটন ভাঙে না, বাট ফেব্রিক রাপচার হয়ে ছিঁড়ে চলে আসে। তো এটা কমন টেস্ট, সবসময় এটা বাইরে নিয়ে থাকে। তো ফেব্রিকের ওয়েট মানে কোনটা, জিএসএম টেস্ট। আর ফাইবার কোনটা মানে হচ্ছে ফাইবারের কম্পোজিশন। এখন বাইরে আমাকে বললো তুমি দিবে 95% কটন, 5% ইলাস্টিক, বা বললো যে ব্লেন্ড ফেব্রিক দাও, কটন, ভিসকস আর ইলাস্টিক মিলে দাও, আমাকে পার্সেন্ট বলে দিল। আসলেও কি আমি পার্সেন্টটা মিক্স করেছি কিনা এটা কি দেখে মনে বোঝা যাবে? দেখে মনে হয় না। তার মানে আমাকে ফাইবার কম্পোজিশন টেস্ট করতে হবে, ওই টেস্টিং কোম্পানি দেখে বলে হ্যাঁ আমার আসলে এত পার্সেন্টের মধ্যে আছে। এবার কিছু কেমিক্যাল টেস্ট খেয়াল করে, এখানে এগুলোর নাম তোমরা জেনে নিয়ে এমনিতেই, এমন ইম্পর্টেন্ট কিছু না। এই একটা ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখো ফ্যালেট টেস্ট, কি নাম বললাম এটাকে? এটা কিন্তু ফ্যালেট না, আবার কি বলবা, থ্যালেট। থ্যালেটটা করা হয় কিডস গার্মেন্টস ক্ষেত্রে। এই থ্যালেটের কারণ হচ্ছে আমরা যে ডাই গুলা কাপড় ইউজ করলাম বা ডাই করলাম, যদি আমার ফেব্রিক কোনো আনফিক্সড ডাই থেকে থাকে, এটা আনফিক্সড কোনটা বলে, যে ওয়াশিং এর পর যেটা চলে যায় নাই, আনফিক্সড ডাই থেকে থাকে, এটা কিডসদের জন্য ক্ষতিকর, তারা তো কাপড় মুখে দেয়। এই থ্যালেট টেস্ট মানে হচ্ছে যে আসলে এখানে কোনো আনফিক্সড কেমিক্যাল, আনফিক্সড ডাইস বা কোনো হার্মফুল কেমিক্যাল এখানে না, যেটা রিলিজ হতে পারে বাচ্চাদের জন্য। ওকে, লাস্ট ওয়ান দেখো এখানে সাম ডাইমেনশন টেস্ট। এটা হচ্ছে এগুলো কিন্তু করা হয় ফেব্রিকে, এইটা এবং এটা ফিজিক্যাল ফেব্রিকের গায়ে করা হয়, এটা করা হয় গার্মেন্টস এর গায়ে। তার মানে আমার গার্মেন্টস তৈরি করার পর আমাকে এই টেস্ট গুলো করতে হবে। যেমন ওয়াশিং টেস্ট, এটা কেউ বলে 1 ওয়াশ, কেউ 3 ওয়াশ বলা হয়, কারণ কি যে আমার যে এখন গার্মেন্টসের যে শেপটা আছে বা যে অ্যাপিয়ারেন্সটা আছে, এটা আসলে কতটুকু লাস্টিং করে ওয়াশ করার পরে। আমাকে র্যান্ডমলি একটা দুটো তিনটে ওয়াশ করতে হবে, তখন মেজার করে দেখতে হবে যে আমার আসল মেজারমেন্ট কেমন ছিল, ওয়াশের মেজারমেন্টটা কেমন আসতেছে। এবং এটা কিন্তু নর্মাল হ্যান্ড ওয়াশ না, এটা হচ্ছে টাম্বেল ওয়াশ, মানে একদম মেশিনের মধ্যে প্রচন্ড পরিমাণে এটা স্পাইন করে করা হবে। দেন ড্রাই ক্লিনিং। দেখো আর কাছে গার্মেন্টস ডিউরাবিলিটি P23A শর্টে বলা হয়, P23A। এটা হচ্ছে গার্মেন্ট ডিউরেবল কতটুকু, যে আমরা যখন লং সাইকেল ইউজ করব, যে গার্মেন্টসটা কয়বার ইউজ করার পর ছিঁড়ে যাচ্ছে কিনা, শেপ নষ্ট হচ্ছে কিনা দেখার জন্য এটাকে ওপেন করা না, মানে ল্যাব টেস্টে এটাকে ওয়াশও করা হয়, প্লাস এটাকে বিভিন্ন ভাবে এটাকে শেপ চেঞ্জ করে দেখা হয় আসলে ডিউরেবলটা থাকতেছে কিনা, ছিঁড়ে যাচ্ছে কিনা। আবার এখানে সিমের স্টিচের ডেন্সিটি দেখা হয়, সিম স্লিপেজ দেখা হয়। লাস্টলি কালার ফাস্টনেস, তোমরা এগুলো একটা করেছো, যেমন ওয়াশিং, এই রাবিংটা মনে আছে করেছো? রাবিংটা, রাবিং কি ছিল বলো দেখি? দুজনের রাবিং হয়, একটা ওয়েট একটা ড্রাই। ড্রাইটা কোনটা, ফেব্রিকের গায়ে অন্য একটা স্টেনলেস ফেব্রিক মানে একটা হোয়াইট ফেব্রিক, ফেব্রিক দিয়ে আমরা একটা কালার ফেব্রিকের গায়ে একটু রাবিং করব। আমরা ক্রকপেটে পড়েছিলাম না, এতে ঘষে যেটা দিয়ে রাবিং করে, দেখবো কতটুকু কালার স্টেইন করে। ওয়েট কোনটা হচ্ছে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়ে দেখবো যে কতটুকু কালার এখানে স্টেইন, মানে এই হোয়াইট ফেব্রিক গায়ে কালার উঠে আসতেছে কিনা, এটাকে চেক করার জন্য। তো নর্মালি দেখা যায় যে ড্রাই রাবিং এর সব ফেব্রিক পাস করে যায় খুব একটা কালার, যেহেতু আমার এটাতে হাই ব্র্যান্ড ড্রাইং করা হয়েছে সমস্যা হয় না। বাট প্রবলেম হচ্ছে কি আমার এখানে ওয়েট রাবিং এ, ওয়েট রাবিং এর ক্ষেত্রে কিছু কালার স্টেইন হয়ে যায়, যেমন ব্ল্যাক কালার, এটা পসিবল না একদম যে রিমুভ করে ব্ল্যাক কালার স্টেইন করবে না, মানে কালার উঠে আসবে না। ওকে, লাস্ট স্লাইড, গার্মেন্টস এর টেস্ট রিপোর্ট যেটা আমি পড়েছিলাম। সো এই আমি যখন গার্মেন্টস তৈরি করব, এটা স্যাম্পলিং এর প্রয়োজন নাই, যেটা আগে বলেছিলাম স্যাম্পলের সময় যদি অন্য কোনো বায়ারের মেটাল ইউজ তখন বায়ার চায়, বাট নর্মালি যখন আমরা শিপমেন্ট করি কোনো প্রোডাক্ট, তখন বায়ার আমাকে বলে যে এই তোমার টেস্ট রিকোয়ারমেন্ট, তুমি এই ফিজিক্যাল, কেমিক্যাল এবং ডাইমেনশন টেস্ট করবা, করে আমাকে দেখাবা, তোমার ফাইনাল শিপমেন্ট প্রোডাক্টটা ভালো। ওকে, তার মানে আমাকে শিপমেন্টের মিনিমাম 1 উইক আগে আমাকে টেস্ট স্যাম্পল তৈরি করতে হবে। কি স্যাম্পল বললাম, কি নাম বললাম, টেস্ট স্যাম্পল, যেটাকে আমরা টেস্টিং হাউসে পাঠাবো।
এখন পাঠানোর পরে তারা যখন রিকোয়ারমেন্টে আমার এই টেস্ট লাগবে, তখন তারা আমাকে ফাইনালি একটা রিপোর্ট পাঠাবে, শর্ট করে পাঠাবে যে আমার এই গার্মেন্টসটা পাস করেছে। এখন বিপদ হচ্ছে, সে আমাকে বাইরে বললো 10টা টেস্ট করতে বললো, এই 10টার মধ্যে যদি একটা তো ফেল করো তাহলে ওভারঅল রিপোর্ট ফেল আসবে। দ্যাট উইল বি হিউজ ইস্যু ডিউরিং শিপমেন্ট। আচ্ছা, এখন দেখি। সো এই কয়েকদিন মধ্যে আমার পাঠাচ্ছে, এটাকে বলে একটা ফর্ম ফিল আপ করতে হয় আমাকে বাইরের জন্য, মানে এই টেস্টিং, এটা বলে টিআরএফ, টেস্ট রিকোয়েস্ট ফর্ম। দেখো টিআরএফ, টিআরএফ কোনটা? সো আমি তো আর বাইরের টেক প্যাক দিব না ওই কোম্পানিকে, ওই কোম্পানির একটা টেস্ট লিস্ট আছে একটা, সে কি কি ধরনের টেস্ট এখানে পারফর্ম করে, আমি আমার টেক প্যাক দেখে কি টেস্ট লাগবে ওখানে টিক মার্ক করে দিব, এই টিআরএফ দেখে সে এই টেস্টটা প্রসিড করবে। ওকে, তাকে পেমেন্ট করতে হবে, পেমেন্ট আবার আমাদের মধ্যে থেকে যায়, মানে ফ্যাক্টরিকে বের করতে হয়, এটা আবার ওই বায়ার কস্টিং এর সময় ধরে নেয় টিআরএফ কি লাগবে, টেস্টিং রিপোর্টে কি লাগবে। সো এই টেস্ট স্যাম্পল যেহেতু ফেল করলে সমস্যা, তার মানে আমাকে স্পেশালি ট্রিটমেন্ট করতে হবে এই টেস্ট স্যাম্পলটাকে পাস করানোর জন্য। এই জন্য যদিও বায়ার বলে যে আমাকে তুমি টেস্ট স্যাম্পল তৈরি করে দিবে হচ্ছে একদম ডিরেক্ট বাল্ক প্রোডাকশন থেকে, এখন যদি পসিবল হয় যে বাল্কে ফেব্রিকটা ভালো প্রিপেয়ার করার জন্য এটা সম্ভব, তাহলে ভালো, যে বাল্ক ফেব্রিক ভালো আসছে। আর যেটা পসিবল না হয় সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা ফেব্রিক, মানে এটাকে পলিশ বলা হয় বা কোনো অ্যাকশন নিতে হবে ফেব্রিকটা ভালো করার জন্য, যাতে টেস্টে ফেল না আসে। ওকে, আচ্ছা ক্লোজ করতেছি। আমাদের বাকি থাকবে এখন টাইপস অফ স্যাম্পল, এটা আমরা পড়াবো ইনশাল্লাহ। সো মোস্ট প্রবাবলি পসিবল হয় আমি নেক্সট রোববার তো অফলাইন নিবো ইনশাল্লাহ, দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিব, কারো টেনশন নেওয়ার কিছু নাই, কে অ্যাটেন্ড আছো কে নাই, সবাইকে দিয়ে দিব আমি, হ্যাঁ ঠিক আছে, ওকে।